বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আজকের আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। এই বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস পরিচিতি। এই ইতিহাস পরিচিতির প্রথম টপিকস হলো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস হলো একটি দর্পণ, অর্থাৎ দর্পণ মানে আয়না। আমার সামনে আয়না ধরলে যেমন আমি আমার প্রতিছবি দেখতে পাই, তেমনি ইতিহাস হলো অতীতের কাহিনী, যা আমরা ইতিহাসের মাধ্যমে পেয়ে থাকি। তো আজকে আমরা প্রথমে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ইতিহাস কি। ইতিহাস কি জানতে গেলে আমরা পাঠ্য বইয়ে আসি। ইতিহাস শব্দের উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ হলো ঐতিহ্য। ইতিহাস শব্দের যার অর্থ হলো ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। আর এই ইতিহাস, এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেওয়া ইতিহাসের কাজ। এই সম্পর্কে একজন ইতিহাসবিদ E.H. কার বলেছেন, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। তার মানে হচ্ছে ইতিহাস অতীত এবং বর্তমান এই দুইটার ভিতরে একটা অন্তহীন সংলাপ। এ কথার অর্থ হলো যে ইতিহাস অতীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপর ভিত্তি করে বর্তমানকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে সংলাপ দিয়ে থাকে। বর্তমান সকল বিষয় অতীতের কর্মবিবর্তন ও অতীতের ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর অতীতের কর্মবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন পর্যন্ত সময় ও ইতিহাস লেখা হয়, যা বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। যদি ইতিহাস সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে আমরা দেখতে পাই যে ইথিওজোকাস, যার অর্থ হচ্ছে এমনই ছিল বা এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন বলেছেন যে একই কথা বলেছেন, ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। তার মানে অতীতে যে ঘটনাগুলোই ঘটে গেছে সেই ঘটনাই হচ্ছে ইতিহাস, আর যেগুলো না ঘটেছে সেগুলো কোনোদিন ইতিহাস হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম অতীতের ঘটে যাওয়া বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ, লিখিত যে বিষয়গুলো সেগুলোই হলো ইতিহাস। তাই এই যে কন্ডিশনগুলো, তো ইতিহাস সব কিছুকে আমরা ইতিহাস বলতে পারবো না। অতীতের যে বস্তুনিষ্ঠ বা সত্যনিষ্ঠ লিখিত আকারে যেগুলো থাকবে সেগুলো হলো ইতিহাস। তাহলে আমরা আসি এখন যে এই ইতিহাস শব্দটির উৎপত্তি। গ্রিক শব্দ হিস্টেরিয়া থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি। আর এই হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যাকে আমরা ইতিহাসের জনক হিসেবে খ্যাত পেয়েছি। তিনি সর্বপ্রথম তার গবেষণা কার্যের নামকরণ এ শব্দ ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি গবেষণায় গ্রিক ও পারস্যের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই যুদ্ধের বিবরণগুলো লিখে রাখত, যাতে করে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়। এই বিবরণ যেন
তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাস হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন। ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণা বিষয়ক। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। একজন ইতিহাসবিদ র্যাবসন তিনি বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। তাহলে আমরা জানতে পারলাম যে ইতিহাসের জনক হেরোডোটাস এই কথাগুলো বলেছেন এবং হেরোডোটাস তার গবেষণা কর্মের জন্যই এই হিস্ট্রি শব্দটি ব্যবহার করেছিল। এই হিস্ট্রি শব্দটি ব্যবহার করার কারণেই তাকে এই ইতিহাসের জনক বলা হয়েছে। এখন আসি ইতিহাসকে আধুনিকায়ন করা হয়েছে এবং এই আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিও ফন রেঙ্কে। তিনি বলছেন যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে। তাহলে আমরা ইতিহাসটা কি আমরা জানতে পারলাম যে ইতিহাস হলো অতীতের ঘটে যাওয়া ঘটনা। আর ইতিহাস শব্দটি হচ্ছে ইতিহাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে আমরা আজকে কি জানতে পারলাম যে ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে, আর ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, আর ইতিহাসের জনককে, ইতিহাসের আধুনিক জনক কে, এগুলো তোমাদের নৈবেদিক প্রশ্নে হতে পারে। তাহলে আজকের আমরা টপিকস 1 গেল, তারপর আসি আমরা দ্বিতীয় টপিকস হলো ইতিহাসের উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলে। এই যে ইতিহাসগুলো কিসের উপর ভিত্তি করে আমরা পেয়ে থাকি সেটাই হলো ইতিহাসের উপাদান। তো ইতিহাসের উপাদানকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো লিখিত উপাদান আর একটা হলো অলিখিত উপাদান। তাই লিখিত উপাদান কি? আমরা ইতিহাসের লিখিত উপাদানগুলো বলতে পারি এভাবে যে ইতিহাসগুলো লিপিবদ্ধ আকারে ছিল তাকে আমরা লিখিত ইতিহাস বলতে পারি। তাই এই লিখিত উপাদানগুলোর মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদে হিন্দু ধর্মের অনেক ইতিহাস খুঁজে পাওয়া যায়। তাছাড়া আছে কৈটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনাজুস সিরাজের তবকাত-ই নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। এগুলো হলো লিখিত ইতিহাস। এই যেমন আইনি আকবরীর মাধ্যমে আমরা আকবরের শাসনকাল কেমন ছিল, তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, তার প্রশাসনিক অবস্থা কেমন ছিল, এগুলো সম্পর্কে আমরা এই লিখিত উপাদান দিয়ে আমরা জানতে পারবো। এছাড়াও আরও কিছু তথ্য ছিল বিদেশি পর্যটকরা, অনেক বিদেশি পর্যটক আমাদের এদেশে পরিভ্রমণ করতে এসেছেন, তাদের লেখনী থেকে আমরা কিছু উপাদান পেয়ে থাকি। যেমন দেখা যাচ্ছে 5ম থেকে 7ম শতকে বাংলা আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফা হিউয়েন সাং ও ইৎসিং এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। তারপরে আরও তথ্য পাওয়া যায় লিখিত উপাদান থেকে, যেমন সাহিত্যের উপাদানের মধ্যে আরও রয়েছে যেমন রূপকথা, তারপর কিংবদন্তি, কল্পকাহিনী। তিব্বতীয় লেখক লামা তারানাথের বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সিংয়ের আরোহণ সম্পর্কে যে বর্ণনা রয়েছে সেটি এক ধরনের কল্পকাহিনী।
তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়, যা ঐতিহাসিক বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে লিখিত উপাদান কি। তো লিখিত উপাদান হলো একবারে সম্পূর্ণভাবে লিখিত কোনো দলিলপত্র বা কল্পকাহিনী, সাহিত্য, তারপর হলো পরিব্রাজকদের, পর্যটকদের বর্ণনা। এবার আসি আমরা অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব। এই অলিখিত উপাদানকে প্রত্নতত্ত্ব বলা হয়। যেমন এখানে অলিখিত উপাদানগুলো যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্বের নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত লিখিত উপাদান, যেমন মুদ্রা, অলিখিত উপাদান যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। তারপরে আমরা আরও জানতে পারি, উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কিন্তু আসলে লিখিত কিছুই পাওয়া যায় না, এখানে সব অলিখিত প্রত্নতত্ত্ব দিয়েই এখানে সব কিছু ধারণা করে এই সভ্যতাটা আবিষ্কার করা হয়েছে। নূতন নূতন প্রত্নতত্ত্ব আবিষ্কারের বদলে দিনের পর নূতন নূতন প্রত্নতত্ত্ব আবিষ্কারের বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন সম্প্রতি নরসিংদী ওয়ারী-বটেশ্বরে প্রত্নতত্ত্ব আবিষ্কার। ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শন প্রমাণ হয়েছে যে বাংলাদেশে 2500 পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই যে বাংলাদেশে 2500 বছর পূর্বে যে নগর সভ্যতার যে অস্তিত্ব ছিল, সেটা কিন্তু আমরা এই যে অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্বের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই আবিষ্কারের ফলে বাংলাদেশের প্রাচীন সভ্যতার নবদিগন্তের উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে বাংলাদেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। কীভাবে ধারণা? আমরা আগে প্রাচীন সভ্যতা কেমন ছিল আমরা জানতে পারিনি, এই যে প্রত্নতত্ত্বের মাধ্যমে আমরা এ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। অদূর ভবিষ্যতে নূতনভাবে লিখতে হবে বাংলাদেশের প্রাচীন ইতিহাস। তাহলে আজকের আমরা আলোচনা করলাম ইতিহাসের পরিচিতি। তাই এখন আমরা একটু প্রশ্নে যাই, যে এখন যেগুলো আমরা জানলাম এ থেকে কিন্তু আমরা অনেক প্রশ্ন পেয়ে যাই। যেমন ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কি থেকে? ইতিহ থেকে। ইতিহ শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? হেরোডোটাস। হেরোডোটাস কোন দেশের অধিবাসী? গ্রিকের অধিবাসী। গ্রিক পণ্ডিত, উনি ছিলেন গ্রিক পণ্ডিত। আরও প্রশ্ন হতে পারে তোমাদের, লিওপোল্ড ফন র্যাঙ্কে কোন দেশের ঐতিহাসিক? তখন সহজেই প্রশ্ন আসে, সে জার্মানের ঐতিহাসিক। এরপর আমরা একটু রিভিশনে যাই যে ইতিহাসের উপাদান। কোনো কিছু সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে তার উপাদান সম্পর্কে জানতে হয়। তো আমরা ইতিহাসের যে উপাদান, এই উপাদানটাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো লিখিত উপাদান, আর একটা হলো অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব উপাদান। অলিখিত উপাদান সম্পর্কে তোমাদের এতক্ষণ বলা হয়েছে, আর লিখিত উপাদান সম্পর্কেও জানানো হয়েছে। তো যাই হোক, আজকের তোমাদের দুটি টপিক সম্পর্কে আলোচনা করলাম, যে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা আর ইতিহাসের উপাদান। যাই হোক, এই যে করোনা মহামারীর কারণে আমাদের স্কুল বহুদিন ধরে বন্ধ থাকার কারণে আমাদের এই যে উদ্যোগ, এই অনলাইন ক্লাস, এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে।
নেক্সট ক্লাসে তোমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।